গুড ইভিনিং সকলকে। আজকের একটি নতুন এপিসোডে আজকে আপনারা শুনবেন একটি পাহাড়ি লজের ঘটনা। ঘটনাটি হলো, রাতের বেলায় লজে কেউ থাকে না সেই প্রথম দিন থেকে। তো দুই বন্ধু আজ রাত সেই লজেই থাকবে। তো আর বেশি বাবু করছে না, স্পয়লার হয়ে যেতে পারে। যাই হোক, শুরু হচ্ছে আজকের ঘটনা। স্যার স্যার এই চাবিটা নিন। সুব্রত চাবির গোছায় গিয়ে দিল। এখানে একটু বলে রাখি, সুব্রত যে ওই লঞ্চকে দেখাশোনা করে, আর রাজশেখর যে একটু পরে আসবে, রাজশেখর আর একটা তার বন্ধু যারা লজে উঠেছে। আবার ঘটনায় ফিরছে। সুব্রত চাবির গোছায় গিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, এই যে সুব্রত, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা বা দেখাশোনার জন্য? সুব্রত বলল, বাবুজি, আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকাই পালন করছি এখানে। আর চম্পার গৌরী আছে বাবুজি, ওরা এখানের বাড়ির ঝাড়পোছা করে। আর যারা পিকনিকের জন্য আসে এখানে, তাদের রান্না বান্না চম্পাই করে দেয়। তবে তবে রাতে কেউ থাকে না। তো আমরাও কেউ থাকি না রাতে। সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের অবশ্য বাড়ি খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে না, দেখলেন না, সেখানেই থাকি আমরা। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থায় করে রেখেছিলেন। ঠিক আছে তো বাবুজি? রাজশেখর একটু কেশে বললেন, কিরকম সব কথাবার্তা। তা তোমাকে ডাকলে যাতে পাওয়া যায়, তার কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, আছে। যে ঘরে আপনার শোবেন, সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরে ঘন্টাটা বেজে উঠবে। তখনই আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তখনই রাজশেখর বলল, তুমি তো আমাদের সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারো? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা। তবে বুঝতেই তো পারছেন, গ্রাম অঞ্চল তো, তার মধ্যে পাহাড়ি অঞ্চল। সন্ধ্যের পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। রাজশেখর বললেন, ও ঠিক আছে। তা তুমি কি এখনই চলে যাবে নাকি? থাকেন স্যার, আপনার রাতে কি খাবেন সেটা বলে দিন। চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেকের পর এসে পৌঁছে যাব আমি। রাজ ও তার বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হয়, রাতে কি খাবে? এরকম ব্যাপারটা জানলে খাবার আমি নিয়ে আসতাম, বুঝলে? অনিমেষ বলল, অত চিন্তা কিসের? ও তো বলছে রান্না করিয়েই দিয়ে যাবে। তখনই রাজশেখর বললেন, তাহলে বলো কি খাবে? অনিমেষ একটু খানিকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, বেশি আর কি, লুচি আর একটু পাঠার মাংস আর একটু মানে ওই পানীয়, বুঝলে? তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হ্যাঁ হবে তো? সুব্রত একটুখানি হেসেই বলল, হ্যাঁ হবে, আমি নিয়ে আসবো। চুপি খাবেন, আমি নিয়ে আসবো। অনিমেষ বলল, ঠিক আছে, তাহলে এসো নাকি? আমরা তাহলে একটু ঘুরেই দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা দেখি। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিজের ডাইনিং রুম থেকে পায়ে উঠে আসে দোতলায়।
পুরোনো দিনের জমিদারের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো, তারপর কোনো এক পুরো শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যায়। তারপর থেকে বাড়িটা পড়েই ছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটি ভাড়া দিয়েছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতর পা দেওয়ার পর ওদের দুজনের মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজন। বেশ উঁচু রাজকীয় খাটে সভ্য সফিন বিছানায় পাতা, তার সাথে বালিশ, খোল বালিশ সবই আছে। ঝাড়বাতিটাও চলছে। এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগানো বাথরুমের এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলায় লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকানি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো দরজায়। ঠেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতে একজন ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিম বেরিয়ে এসেছেন। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন। তবেই বল, তুমি তো ভাই আসতেই চাইছিলে না, তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে? হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছে। নিচে ডাইনিং খাবেন না এখানে দিয়ে দেব। নিচেই চলো। বিছানায় বসে কি আর খাওয়া যায়? নিচেই চলো। হালকা গলায় অনিমেষ বললেন। তারপর সুব্রত বললেন, চলুন চলুন স্যার, চলুন। বলেই সুব্রত চোখ পড়ল বারান্দার দিকে খোলা দরজার উপর। কে খুললো? কে খুললো? রাজ উত্তর দিল, আমি খুলেছি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। ঘরটা গুমোট হয়েছিল তো, অনেকদিন পড়েছিল মনে হয়, ঘরটা গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয়ে না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিং এসে ওদের চক্ষু ছানা পড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে 30 লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের মলের মতনই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকিও করল। খাওয়া শেষ করে উঠতেই ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের জন্য পানীয় রেডি আছে। দুজনে এসে বসতেই সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেকই হলো, এবার তুমি আসো। দরকার পড়লে ডেকে নেব। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পাবেন 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 পাবেন। আমি আসি তাহলে স্যার, আসি। শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, সব ব্যবস্থা যখন করলে তখন আর জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে
আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখারও সুযোগ হলো না। রাজশঙ্কর একটু হাসি মুখে পড়লেন, এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে। অনিমেষ মানে অনি মদের মতো টলতে টলতে উঠে দাঁড়িয়ে বললেন, সুব্রতকেই বললেই হতো, বুঝলে, সুব্রতকে বললেই হতো। রাজশঙ্কর আবার হাসতে হাসতে জবাব দিলেন, আজকে নেশাটা একটু বেশি জড়েছে। ও কি এত তাড়াতাড়ি এসব ব্যবস্থা করতে পারতো নাকি? মনে হয় না। অনিমেষ ঠুলতে ঠুলতে হাসতে হাসতে বললেন, ওই চম্পা না কি কে রান্না করে না, সেও আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যা যা, লোডশেডিং হয়েছে, যা। সুব্রত আগে তো বলে না যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, নাহলে ওকে দিয়ে 2-3টে মৌ মানিয়ে রাখতাম রে। অনেক মদ খেয়েছে, মাতাল হয়েছে, কিন্তু শখ জ্ঞানে একটু ভয়ে ভয়ে বললেন, এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয় রে। রাকেশ একটু হাসতে হাসতে অনিমেষকে উত্তর দিল, কি হে কি হে, তোমার ভয় করছে নাকি? অনি সে একটু বেশি ভীতু, সে একটু বেশি ভয়ে গম্ভীর অবস্থায় আবার চেয়ে বসে পড়লেন, ঠিক ঠিক, ভয় নয়, ভয় নয়। রনি আবারও হাসতে হাসতে অনিমেষের মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি সে আগের মতো ভীতু রয়ে গেছো, জানতাম না তো। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ একটু ভীতু গলায় জিজ্ঞাসা করলেন, কিসের শব্দ ওটা, কিসের শব্দ ওটা গো? রনি অনিমেষের দিকে আবার তাকিয়ে বলল, কি শব্দ? কোথায় শব্দ? অনিমেষ রাকেশকে কানে কানে বললেন, তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি, ঘুঙুরের শব্দ, ঘুঙুরের। রাকেশ আবার মাতলার মতো বলল, কোথায় 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 ঘুঙুর? এখানে তুই আর অনিমেষ রাতে কান খানা করে শুনতে বললেন, ওই শোন, ওই যে ওই শোন। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনে এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে শুয়ে এলো, এক সাদা শাড়ি পরা নারী বা মহিলা সিঁড়ি বেয়ে নিচে এসছে। আরো নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠেছে। দুজনে চমকে উঠলেন। অনিমেষ রাজশেখরকে বললেন, দাদা, সুব্রত তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে মহিলা এলো বা কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? কে? কোথা থেকে এসেছেন? কিন্তু প্রশ্ন করতে করতে টের পেল নিজেরই আওয়াজ অত চেষ্টা পরেও কেঁপে উঠল। ভয়ে থর থর করে কাঁপছে। মহিলার হাসি শোনা গেল।
সে কি তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? রনি তখন বললেন, কে ডাকলো তোমাকে? কে ডাকলো? রনি একটু বেশি মদ্যপান করেছে, তাই নেশা এখনো তার কাটেনি। তাই আবার রনি বলল, তোমাকে তো ডাকিনি, তুমি কোথা থেকে এলে? তখন সে নারী আস্তে আস্তে করে বলল, দেখেছ তো, দেখেছ? কি নাচ দেখবে? কথক নাকি আধুনিক কিছু? রনি আবার তাকে মাতালার মতো নেশায় ভরে বলল, তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। রনি এত পরিমাণে মদ খেয়েছে যে তার জ্ঞান এখনো শূন্য ভাসছে। তখন সেই মহিলা আবার উত্তর দিলেন, এখন তো ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে, জোর করে। আর যাতে ভবিষ্যতে একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরে দিলে। রনি একটু ভয় পেয়ে গেল, বলল, কিসব বলছো আজগুবি? কিসব বলছো? আমরা তোমাকে চিনি না, যাও, আমরা তোমাকে চিনি না। তখন আবার সেই মহিলা ভয়াত্মক কণ্ঠে বলল, তোমাদের রক্তে আছে নিজের নির্বুদ্ধি, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকে আপিস করে দিও। সে দূষিত রক্ত এক ঘর শরীরে বয়ে চলেছে, তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসে নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিলে, এবার তো জানা যায় না। বলি দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি করল সব কিছু যে ওরা পালানোর সুযোগ পেল না। সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিল রাজ, কিন্তু গলা স্তর ফুটল না। ওদিকে আঙুল চাপ বেড়ে চলল গলার উপর, দুহাত ধরেও ছাড়ানো গেল না। অনেক আর রাজের দুজনেরই কথা আটকে গেল, দুজনে গো গো করতে লাগলো, কিন্তু গলার উপর চেপে বসা দুটোকে ছাড়তে পারল না। খানিক পরে দুজন গড়িয়ে পড়ল মাটিতে। কিছুদিন পর পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কি করে? আজকের মতো এটুকুই, পরের দিন ঘটনা নিয়ে আবার ফিরব। গুড নাইট।